আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হুঁশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত 5 দশকের অবহেলার কারণে রাজ্যের শিল্পের খরা। নতুন শিল্প গড়ে উঠলে রাজ্যের শ্রমিকদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে শামীম আলী খান বারুইপুরের বাসিন্দা। অন্যদিকে গণপিটুনির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলা তদন্তেও একের পর এক গ্রেফতারি চলছে। সব মিলিয়ে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতা কর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুনর্বিন্যস্ত এলাকার ভিত্তিতে পুরসভা ভোট হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো এলাকা পুনর্বিন্যাসের পর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় 144টি ওয়ার্ড রয়েছে। পুরসভা সার্ভে ও আইন বিভাগ যৌথভাবে এই পুনর্বিন্যাসের কাজ করবে। উত্তরবঙ্গের বন্ধ রুগ্ন চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের নানা সমস্যা নিয়ে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। রবিবার তিনি শিলিগুড়িতে পৌঁছেছেন। উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে বন্ধ রুগ্ন চা বাগানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিশেষভাবে চা শ্রমিকদের বকেয়া মজুরি, আবাসন, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সমস্যার বিষয়গুলি নিয়ে কথাবার্তা হওয়ার কথা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ বা সংকটের মুখে থাকা চা বাগানগুলিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। এছাড়াও বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরে নির্মাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে গতকাল পুর ভবনে বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সেখানে উপস্থিত ছিলেন। পুরসভার সংযোজিত এলাকায় জমি সংক্রান্ত সমস্যা নিরসনে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021-এর পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্র সরকারের VBG-রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দিনমজুর ও প্রান্তিক মানুষের উপকার হবে বলে স্থানীয় বিধায়ক জানিয়েছেন। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হবে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় 500 বছর আগে রাঘব পণ্ডিত ও তাঁর ভগ্নী দময়ন্তী দেবী রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন দ্রব্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছর রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3 গোলে হারিয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে।
রাজ্যের সর্বত্র আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, हम एक स्टेबिलाइजिंग फोर्स बन के इंडो पैसिफिक और इंडियन ओशन में आज उभर पाए हैं। प्रधानमंत्री जी ने अपने परिश्रम से, अपने स्टेट्समैनशिप से, अपने पॉलिसी को भारत में लागू करके बाकी देशों को दिखाया और सभी देशों ने एक्सेप्ट किया कि यस, लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क। हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन, आप सोचिए ये कितनी बड़ी जीत है। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতদীর্ণ এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024-এর ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য PP চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961-এর অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 6 মাস এই প্রকল্পটি চলবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 74 বছর। তার 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তার ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়েও সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30টায়। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো।